আসসালামু আলাইকুম। আজকে আমাদের দলের উপস্থাপনের বিষয় হচ্ছে বাংলা স্বাধীন সুলতানি আমল। ১৩৩৮ থেকে ১৫৩৮ এই ২০০ বছরের শাসনামলকে বলা হয় বাংলা স্বাধীন সুলতানি আমল। বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার বিন খলজির মাধ্যমে। কিন্তু তৎকালীন শাসকরা দিল্লি সালতানাতের অধীনস্থ ছিলেন। পরবর্তীতে দিল্লি সালতানাত দুর্বল হয়ে পড়ে এবং ১৩৩৮ সালে সোনারগাঁও শাসকর্তা বাহার খানের মৃত্যুর পর ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীনতা ঘোষণা করেন। সেই সময় তিনি নিজের নামে মুদ্রা জারি করেন, যা স্বাধীনতা ঘোষণার প্রমাণ। এই ২০০ বছরের শাসনামল অনেক সুলতানি বংশের উত্থান এবং পতনের মাধ্যমে এগিয়েছে। এই শাসনামলে ছিল সমৃদ্ধশালী অর্থনৈতিক ব্যবস্থা, বৈদেশিক যোগাযোগ, বাণিজ্য এবং উন্নত শিক্ষা ব্যবস্থা, স্থাপত্য, সংস্কৃতি। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব সুলতানি আমলের প্রেক্ষাপটের মাধ্যমে এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের আলোচনা উঠে আসবে শাসন ব্যবস্থা, সমাজ ও ধর্ম, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলা, বিদেশি যোগাযোগ, পতন, উত্তরাধিকার এবং সর্বশেষে উপসংহারের মাধ্যমে আমাদের আলোচনা শেষ হবে। আসসালামু আলাইকুম। আমার টপিক বাংলা সালতানাতের সৃষ্টি এবং কিছু গুরুত্বপূর্ণ রাজবংশ যারা বাংলাকে শাসন করেছে। দিল্লি সুলতানেরা বাংলাকে ভালোভাবে শাসন করার জন্য 3টি প্রশাসনিক প্রদেশে ভাগ করেন। এগুলো হলো সোনারগাঁও, সপ্তগ্রাম, লখনৌতি। ১৩৩৭ সালে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দিন সিংহাসনের দায়িত্ব নিয়ে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করে। তার দেখানো পথে সপ্তগ্রামের দায়িত্ব নেন ইলিয়াস শাহ এবং লখনৌতিতে দায়িত্ব নেন আলী মুবারক। ইলিয়াস শাহ দায়িত্ব নেওয়ার পর আলী মুবারকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৩৪২ সালে আলী মুবারকের মৃত্যুর পর প্রথমে লখনৌতি, পরে ১৩৫২ সালে ইখতিয়ার উদ্দিনে পরাজিত করার মাধ্যমে পুরো বাংলা তার অধীনে এসে পড়ে। তিনি এর নাম দেন বাঙ্গালা, যার কারণে ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালাও বলা হয়। ইলিয়াস শাহ ও তার পরে রাজবংশ বাংলাকে প্রায় ৬০ বছর শাসন করে। ইলিয়াস শাহের ছেলে সিকান্দার শাহের রাজত্বের সময় দ্বিতীয়বার দিল্লি সুলতানের সাথে যুদ্ধ হয়, যেখানে সিকান্দার শাহের জয়লাভ করে। দিল্লি সুলতানেরা বাংলা সালতানাতকে স্বীকৃতি দেয়, যা পরবর্তী ২০০ বছর স্থায়ী ছিল। আলিউদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পর রাজদরবারের প্রভাবশালী সদস্য রাজা গণেশ বাংলার দায়িত্ব নেন। তার শাসন আমলে জৌনপুরে সুলতান ইব্রাহিমের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধে সমঝোতা স্বরূপ গণেশের ছেলে জাদু ইসলাম গ্রহণ করে। রাজা গণেশের মৃত্যুর পর তার ছেলে জাদু অর্থাৎ জালাল উদ্দিন সিংহাসনের দায়িত্ব নেন, কিন্তু সে রাজদরবারের প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের চাপে পড়ে এবং ১৪৩৫ সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বাংলা সালতানাতের দায়িত্ব নেন ইলিয়াস শাহের বংশধর নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। পরবর্তী ৫০ বছর শাসন করে ইলিয়াসের রাজবংশ। এই সময় শাসকেরা রাজ্যের বিস্তৃতি থেকে সরে এসে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ের দিকে দৃষ্টি দেয়। এই সময় রাজ্যের স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করে। এই রাজবংশের পরে হাফসিরা বাংলাকে ৭ বছর শাসন করে, কিন্তু হাফসি শাসনের সময় বাংলার অস্থিতিশীলতার সুযোগ নিয়ে উজির আলাউদ্দিন হুসেন শাহ বাংলার দায়িত্ব নেয়, যাকে বাংলা সালতানাতের শ্রেষ্ঠ শাসক বলা হয়। হুসেন শাহের রাজবংশের সময় সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়ে ব্যাপক উন্নতি লাভ করে এবং রাজ্যের বিস্তার ঘটে। রাজবংশের পতনের পর বাংলা ক্রমান্বয়ে সুরি সাম্রাজ্যের গভর্নর মোহাম্মদ শাহ কাররানি রাজবংশ বাংলাকে শাসন করে। দাউদ খান কাররানি পতনের মাধ্যমে বাংলার স্বাধীন সুলতানি আমলের অবসান হয়। আসসালামু আলাইকুম। আমার নাম ভাই মুনতাসির ইমন। আমার রেজিস্ট্রেশন নাম্বার 2022134066 এবং আমার আলোচনার বিষয় স্বাধীন সুলতানি আমলের শাসন ব্যবস্থা সম্পর্কে। ফখরুদ্দিন মোবারক শাহ বংশের মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানদের শাসন কার্যক্রম শুরু হয়। তার এই শাসন ব্যবস্থার শুরু থেকে দিল্লি সুলতানদের নিকট হতে ক্রমাগত আক্রমণের শিকার হতে হয়। তাছাড়া স্থানীয় নেতাদের ঘন ঘন বিরোধ শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেয়। ফলে মোবারক শাহী বংশের সুলতানরা বাংলায় খুব অল্প সময়ের জন্য শাসন করতে পারেন। তবে এই স্বল্প সময়ের শাসন ব্যবস্থায় ফখরুদ্দিন মোবারক শাহ রাজ্যের সীমানা বৃদ্ধির দিকে মনোযোগী হন এবং ত্রিপুরা রাজ্য অধিভুক্ত কুমিল্লা ও নোয়াখালী হয়ে চট্টগ্রাম জয় করেন। বাংলায় স্বাধীন সুলতানি শাসনের স্থিতিশীলতা লাভ করে ইলিয়াস শাহী বংশের মাধ্যমে। এই বংশের শাসকরা শক্তিশালী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন এবং পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই শাসন আমলে জয়হাটা থেকে সাতগাঁও, ওড়িশা, বিহার এসব অঞ্চল এবং তৎকালীন এই রাজত্বের সীমানা ছিল আসাম থেকে বেনারসি পর্যন্ত। ইলিয়াস শাহী বংশের পতনের পর থেকে সুলতানি শাসন ব্যবস্থায় নানা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দেখা যায়। অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও ক্ষমতা লড়াইয়ের জন্য রাজা গণেশ ও হাফসিরা বাংলায় খুব অল্প সময়ের জন্য শাসন করতে পেরেছিলেন। সর্বশেষ হোসেন শাহী বংশের সুলতানদের মাধ্যমে পুনরায় শাসন ব্যবস্থা স্থিতিশীলতা লাভ করে। বাংলার এই শাসন ব্যবস্থা মূলত জমিদারদের মাধ্যমে পরিচালিত হতো। জমিদাররা স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করতেন এবং খাজনা সংগ্রহ করতেন। পুরো অঞ্চলকে বিভিন্ন ইক্তাতে ভাগ করা হয়েছিল এবং এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র হতে শাসন কার্যকর করা হতো। এই ইক্তাগুলোর দায়িত্বভার ছিল আমির, ওয়াজির ও আজিজি মামলিকদের উপর, যারা সামরিক, প্রশাসনিক ও শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ করতেন। এই সময় বাংলার সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। তাদের বাহিনীতে ছিল সুগঠিত পদাতিক বাহিনী, শক্তিশালী হাতি বাহিনী এবং দ্রুতগামী অশ্বারোহী বাহিনী। এই সামরিক শক্তির ফলে সুলতানরা নিজেদের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানগণ প্রজাদের কল্যাণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেমন কর হ্রাস, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। এই সকল উদ্যোগ তৎকালীন শাসন ব্যবস্থা অভ্যন্তরীণ মানুষের জীবনকে ইতিবাচক প্রভাব ফেলেছিল। তাছাড়া স্বাধীন সুলতানি শাসন ব্যবস্থায় মুদ্রা ব্যবহার উল্লেখযোগ্য বৃদ্ধি পায়, যা অর্থনৈতিক লেনদেনকে সহজ করে। সর্বোপরি এই শাসন ব্যবস্থা সুলতানদের দক্ষ নেতৃত্ব বাংলার স্বাধীনতার পাশাপাশি সমাজকে একটি উন্নত ও সমৃদ্ধ ভিত্তি দিয়েছিল, যা পরবর্তী ইতিহাসে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমার নাম তৌফিক ওমর পাইন। আমার রেজিস্ট্রেশন নাম্বার লাস্ট 2 আমার আলোচনা বিষয় হচ্ছে স্বাধীন সুলতানি আমলের সমাজ ও ধর্ম নিয়ে। সেই সময় সমাজে ধর্মীয় অবস্থা তুলে ধরা আমার মূল লক্ষ্য। সেই সময় বাংলা সমাজ ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত ছিল। এক, শাসক শ্রেণীতে ছিলেন ফুকি ও আফগান বংশোদ্ভূত মুসলিম শাসকরা। 2,
মধ্যবিত্ত শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিলেন ব্যবসায়ী, কারিগর, পণ্ডিত ও শিক্ষকরা। সাধারণ মানুষ ছিলেন কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত সম্প্রদায়। এই সময় সমাজে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার এবং হিন্দুদের মধ্যে জাতিভেদ ও মুসলমানদের মধ্যে শ্রেণী বিভাজন বিদ্যমান ছিল। উচ্চ শ্রেণীর মানুষ সব সুযোগ সুবিধা ভোগ করতেন, সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সমাজে দাস প্রথার প্রচলন ছিল। দাসদাসী জীবন ছিল খুবই কঠিন। যদিও কিছু দাস তাদের যোগ্যতার ভিত্তিতে উচ্চ পদে নিয়োগ পেয়েছিলেন, তবে তাদের সংখ্যা ছিল খুবই সীমিত। মহিলারা পুরুষের উপর নির্ভরশীল ছিলেন। তারা গৃহস্থালির কাজকর্ম করতেন। নিম্নবর্ণের মহিলারা মাঠে এবং স্বামীর সঙ্গে খাবার কুমারের কাজ করতেন। শিক্ষা কেবল উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর সাধারণ মানুষ তাদের বঞ্চিত ছিল। তবে শিক্ষিত এবং জ্ঞানী মানুষের সমাজে উন্নয়ন করা হতো। শাসকরা অনেক সময় প্রজাদের কল্যাণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। যেমন একটি পদক্ষেপ হলো পানি সংকট দূর করতে অনেক স্থানে পুকুর খনন করা হয়েছিল, যা শাসকদের জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। ধর্মীয় সম্প্রসারণ ও ধর্মীয় সহাবস্থান। স্বাধীন সুলতানি আমলে ধর্মীয় সম্প্রসারণ ও সহাবস্থানের উজ্জ্বল উদাহরণ দেখা যায়। মুসলিম সুলতানরা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতেন। সুফি সাধুদের মানবিকতা ও আধ্যাত্মিকতার কারণে হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন, যার ফলে বাংলায় মুসলমানের সংখ্যা বৃদ্ধি পায়। যেমন শাহজালাল ও শাহ মঞ্জুর তাদের উদার মূল্যবোধ দিয়ে ধর্মীয় সহনশীলতার পরিবেশ তৈরি করেন। এই সময় হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব, মন্দির পূজা পালন করতেন। সুলতানরা তাদের ঐতিহ্যকে সম্মান করতেন। রাজাগণের শাসনকাল ধর্মীয় সহাবস্থার একটি বিশেষ উদাহরণ। তিনি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তার পুত্রজাতকে ইসলাম ধর্মে দীক্ষিত করে সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যের সম্পর্ক তৈরি হয়। স্বাধীন সুলতানি আমলে বাংলার রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক পরিবর্তন এবং ধর্মীয় সহাবস্থানের যুগ হিসাবে ইতিহাসে স্মরণীয়। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। আসসালামু আলাইকুম, আমি হুসাইনুজ্জামান হৃদয়। আমি আলোচনা করব বাংলার স্বাধীন সুলতানি আমলের অর্থনৈতিক অবস্থা নিয়ে। স্বাধীন সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সমৃদ্ধ। দেশের সম্পদ, সম্পত্তি, শিল্প, বাণিজ্য ছিল এই সমৃদ্ধির প্রধান কারণ। এছাড়াও তার একটি রাজনৈতিক কারণও ছিল, যা এই সমৃদ্ধকে আরও শক্তিশালী করেছিল। এই সময়ে বাংলা পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল, যার কারণে বাংলার সম্পদ ও সম্পত্তি দেশের মধ্যেই রয়ে যেত। ফলস্বরূপ দেশটি সম্পদে অত্যন্ত ধনী ছিল। সুলতানি আমলে কৃষি ছিল আয়ের অন্যতম প্রধান উৎস। কৃষি ছিল সুলতান ও শাসকদের রাজস্বের প্রধান উৎস। এই কারণে তখনকার সুলতানেরা অনাবাদি জমিকে আবাদি করার পরিকল্পনাও গ্রহণ করেছিল। প্রধান কৃষি পণ্যগুলোর মধ্যে ছিল ধান, গম, আলু, আখ, তামাক এবং মশলা। অতিরিক্ত কৃষিপণ্য দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের দেশেও রপ্তানি করা হতো। সুলতানি আমলে বাংলার মসলিন, সিল্ক এবং অন্যান্য বস্ত্র উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। বিশেষত কুটির শিল্প এবং হাতে তৈরি পণ্যের উৎপাদন অভ্যন্তরীণ বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলার সুলতানি আমলে সোনারগাঁও, গৌড়, চট্টগ্রাম বন্দর, সাতগাঁও ছিল বাংলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। সোনারগাঁও মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। গৌড় থেকে ধান, গম সহ কৃষিজাত পণ্য সর্বাধিক পরিমাণে রপ্তানি করা হতো। চট্টগ্রাম বন্দর থেকে মশলা, সিল্ক, চীনামাটি ইত্যাদি পণ্য বিদেশে রপ্তানি করা হতো। আরব বণিকরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাণিজ্য পরিচালনা করত। এছাড়াও মালাক্কা বন্দরে ইউরোপীয় ধনী ব্যবসায়ী ও জাহাজ মালিকদের উপস্থিতিও এর প্রমাণ দেয়। অর্থাৎ তৎকালীন সময়ে বাংলা একটি আড়তের মতো কাজ করত। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য আমদানি করার পর পুনরায় তা অন্য জায়গায় রপ্তানি করা হতো। সুলতানি আমলে সাধারণত রূপা, তামা এবং স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো। রূপার আধিক্য বেশি থাকায় রূপার মুদ্রাকে সাধারণ মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। সেই সময় অতিরিক্ত কৃষিপণ্য খারাজ অর্থাৎ ভূমিকর হিসেবে সংগ্রহ করা হতো এবং এর একটি নির্দিষ্ট অংশ রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য সংরক্ষণ করা হতো। বড় বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসেবে আদায় করা হতো। স্থানীয় জমিদাররা সুলতানের পক্ষে কর আদায় করত। সুলতানি আমলের শেষের দিকে রাজ্যগুলোর মধ্যে অস্থিরতা বেড়ে যায়, ক্ষমতার লড়াই শুরু হয়, যে কারণে অর্থনৈতিক কার্যক্রম ও কর আদায় বাধাগ্রস্ত হয়। এছাড়াও আফগান শাসক ও মুঘলদের আক্রমণে সুলতানি শাসন ব্যাহত হয়, অর্থনীতি পুরোপুরি ভেঙে যায়। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান মনিকা। আমার রিলেশনের লাস্ট ডিজিট হচ্ছে 72। আজকে আমার বলার বিষয় হচ্ছে বাংলা স্বাধীন সুলতানি আমলের শিক্ষা ও সংস্কৃতি। বাংলায় মুসলিম বিজয়ের মাধ্যমে ইসলামী শিক্ষা উন্মুক্ত হয়েছিল। সুলতানি আমলে বাংলায় প্রাথমিক শিক্ষার ব্যাপক বিস্তার ছিল, যা মূলত শুরু হয়েছিল মক্তবে। সুলতানদের সহযোগিতায় তখন মসজিদ, মাদ্রাসা, খানকাহ সহ আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সেই সময়কার ফার্সি ছিল মূলত রাজভাষা, তাই মক্তবে আরবি পাশাপাশি ফার্সিও পড়ানো হতো, তাই হিন্দু শিশুরাও মূলত মক্তবে যেত। এই সময় মাদ্রাসার ছাত্ররা বিনা খরচে সবই পেত, এমনকি মাদ্রাসা তৈরির জন্য জায়গা জমিও। নওগাঁর মহিষন্ত সেতুকিউদ্দিন আরবি প্রতিষ্ঠিত করার জন্য 2700 একর এবং রাজশাহীর বাগাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য 42টি গ্রাম দান করেছিল।
এমনকি ধ্বংসপ্রাপ্ত গৌরী কুতুব শাহী মসজিদের পাশেও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। ওইসব মাদ্রাসায় সাধারণত কোরআন হাদিস এর পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আইনশাস্ত্র, যুক্তিবিদ্যা, গণিত শাস্ত্র, চিকিৎসাবিদ্যা, রসায়ন, জ্যামিতি এবং অন্যান্য বিষয় পড়ানো হতো। আবার অনেক মাদ্রাসায় লিপিকলাও শেখানো হতো। শিক্ষার্থীরা মেঝেতে খড়িমাটি দিয়ে কলা পাতা, তাল পাতায় লিখত এবং কলম হিসেবে পাখির পালক এবং নল খাগড়া টুকরো ব্যবহার করত। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষায় রামায়ণের রচয়িতা এবং শাহ মোহাম্মদ সুলগির ইউসুফ জুলেখা কাব্য লিখেছিলেন। এমনকি তার শাসনামলকে পান্ডুয়া ইসলামিক শিক্ষা এবং সংস্কৃতি কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল। নাসিরউদ্দিন মাহমুদ বিদ্যানুরাগী সুলতান হোসেন শাহের সহযোগিতায় মালাধর বসুর ভগবদ গীতা এবং রামায়ণ সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করেছিলেন। মুসলিম বিজয়ের আগে বাংলা ছিল মূলত হিন্দু এলাকা এবং মুসলিম শাসকদের সুবাদে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার প্রসার ঘটতে থাকে। পূর্বের সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতির এক মেলবন্ধন ঘটতে দেখা যায়। সেই আমলে মেয়েদের মধ্যে প্রথম পর্দা প্রথার প্রচলন হয়। সেই কারণে মেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা সাধারণত প্রাথমিক স্তর পর্যন্তই সীমাবদ্ধ ছিল। যদিও গ্রামাঞ্চলে নিম্নবর্গের মানুষদের মধ্যে হিন্দু মুসলিমের এক মিশ্র সংস্কৃতি দেখা যায়, কিন্তু উচ্চবর্গের মুসলিম পরিবারেও বেশ কঠোরভাবে পর্দা প্রথা পালন করা হতো এবং ইসলামিক সাহিত্য সংস্কৃতি ধীরে ধীরে এভাবে সাধারণ মানুষের জীবনের সাথে মিশে যেতে থাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন হাসান। আমার রেজিস্ট্রেশনের লাস্ট 2 ডিজিট 16। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে সুলতানি যুগের শিল্প ও স্থাপত্য। সুলতানি আমলে ভারতীয় উপমহাদেশে নতুন স্থাপত্য রীতির বিকাশ ঘটে। সুলতানি স্থাপত্য পারস্য, তুর্কি এবং স্থানীয় শৈলীর মিশ্রণে এক অনন্য রূপ পেয়েছিল। মসজিদ, মাদ্রাসা, সমাধি এবং অন্যান্য নাগরিক স্থাপনা এই শৈলীর প্রধান নিদর্শন। প্রধান স্থাপত্য নিদর্শনগুলো হচ্ছে কুতুবুল ইসলাম মসজিদ, কুতুবউদ্দিন আইবকের দ্বারা নির্মিত, ভারতবর্ষে ইসলাম বিজয়ের পর দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ এটি। আদাই দিনকা জোপড়া, রাজস্থানের আজমির শহরে এটি একটি বিশাল এবং আরোপিত কাঠামো হেরাতের আবু বক্কর ডিজাইন করেছেন। কুতুব মিনার, বিজয় স্তম্ভ নামে পরিচিত এই মিনারটির উচ্চতা 72.5 মিটার। এটি ইট দিয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম মিনার। সুলতান গৌরী, প্রথম ইসলামিক সমাধি ছিল এটি। 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট। খান জাহান আলীর নির্মিত এই মসজিদ সুলতানি স্থাপত্যের একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। ছোট সোনা মসজিদ, গৌর, এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে নির্মিত। আদিনা মসজিদ, মালদা, ভারতবর্ষের বৃহত্তম মসজিদগুলোর একটি, যা শামসুদ্দিন ইলিয়াস শাহ নির্মাণ করেন। বাগেরহাটের মসজিদ শহর, খান জাহান আলীর প্রতিষ্ঠিত এই শহরে বহু মসজিদ এবং জলাধার নির্মিত হয়েছে। এই শহর সুলতানি স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ। আসসালামু আলাইকুম, আমি সাউদা ফ্রেঞ্জুই। আমার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 2 ডিজিট 76। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুলতানি আমলে বৈদেশিক সম্পর্ক যোগাযোগ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলা ইতিহাসের বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্যের একটি কেন্দ্র হয়ে উঠেছিল। সুলতানি আমলে বাংলা মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছিল, যা বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং কূটনৈতিক সম্পর্ককে আরও উন্নত করে। বঙ্গোপসাগর এবং গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো বড় নদীগুলোর মাধ্যমে সামুদ্রিক ও নদীপথের সংযোগের ফলে বাংলা ভারত, মিয়ানমার, চীন সহ বিভিন্ন শক্তিশালী অঞ্চলের সাথে সংযুক্ত হয়েছিল। ভারত মহাসাগরীয় বাণিজ্য নেটওয়ার্কে বাংলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৎকালীন সময়ে মশলা, রেশম ও সলপিটার পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলে রপ্তানি করা হতো। লখনৌ এবং সোনারগাঁওয়ের মতো শহরগুলো তখন বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। তৎকালীন সময়ে দিল্লি সুলতানাতের অধীনে বৈদেশিক নীতিগুলো এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে অন্য রাজ্যগুলো তাদের দূত বাংলায় পাঠাত। ইলিয়াসের এই শাসনকালে বাংলা মিং রাজবংশের সাথে সক্রিয় কূটনৈতিক সম্পর্কে জড়িত হয় এবং 1404 থেকে 1440 সালের মধ্যে বাংলা চীনে অন্তত 14টি দূতাবাস পাঠায়। এই মিথস্ক্রিয়া বাংলার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের পথকে আরো সুগম করে। শক্তিশালী আইন কাঠামো, দক্ষ কূটনীতি এবং ইসলামী নীতিসমূহ এসব কূটনৈতিক প্রচেষ্টাকে সহজ করে। স্থিতিশীল শাসন ব্যবস্থা, বাণিজ্য প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলা সুলতানি আমলে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছে। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম। আজকে আমি আলোচনা করব স্বাধীন সুলতানি আমলের পতন এবং তাদের রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে। বাংলা সুলতানের পতনের পেছনে বেশ কিছু কারণ দায়ী। একদিকে ছিল অভ্যন্তরীণ সমস্যাগুলো, সুলতানদের মধ্যে ক্ষমতার লড়াই এবং উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি করেছিল।
প্রশাসনের বিভিন্ন স্তরের দুর্নীতি এবং অদক্ষতা জনগণের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। অন্যদিকে বাহ্যিক শক্তির আক্রমণও সুলতানের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ। মুঘল সাম্রাজ্যের ক্রমবর্ধমান শক্তি এবং 1576 সালের রাজমহল যুদ্ধে তাদের বিজয় সুলতান শাসনের অবসান ঘটায়। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও সুলতানরা দুর্বল হয়ে পড়েছিল। বিদেশি বাণিজ্যের উপর অতিরিক্ত নির্ভরতা এবং কর ব্যবস্থার সমস্যা সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে বাংলা সুলতানের আমলের অবদান অস্বীকার করা নয়। এটি বাংলা ইতিহাসের সাহিত্য, স্থাপত্য এবং সংস্কৃতির এক নতুন অধ্যায় সৃষ্টি করে। সুলতানরা ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর বিকাশ ঘটান। ষাট গম্বুজ মসজিদ, আদিনা মসজিদ তার মধ্যে অন্যতম উদাহরণ। এছাড়াও বাংলার মসলিন কাপড় আন্তর্জাতিক বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, যা বাংলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল। সাংস্কৃতিক দিক দিয়ে বাংলা সুলতানের স্থানীয় ঐতিহ্যের সঙ্গে ইসলামের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন ধারা তৈরি করে। সুফি পীরদের প্রচেষ্টা বাংলায় ইসলামে প্রসারিত করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে দাঁড়ায়। বাংলা ভাষার বিকাশেও সুলতানের ভূমিকা অনস্বীকার্য। তারা প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার করতে উৎসাহিত করেন এবং সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেন। বাংলা সুলতানের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর পতন সুনির্দিষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে ঘটে। তবে তাদের রেখে যাওয়া স্থাপত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। বাংলা সুলতান আমাদের শেখায় নেতৃত্ব, ঐক্য এবং সাংস্কৃতিক সংহতির গুরুত্ব, যা আজও আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক। আসসালামু আলাইকুম, আমার নাম ফুয়াদ হক। আমার রেজিস্ট্রেশন নাম্বার শেষ দুটি সংখ্যা হচ্ছে 39। আমার টিমমেটরা এতক্ষণে স্বাধীন সুলতানি আমল নিয়ে অনেক বিষয়বস্তু তুলে ধরেছেন। আমি এখন এটা একটা পরিসমাপ্তি আপনাদের সামনে প্রেজেন্ট করব বা উপস্থাপন করব। সুলতান শাসন আমলে ভারতীয় ইসলামী ঐতিহ্য একসাথে কনভার্জ করে, ফলে তা উক্ত রিজিয়নের শিল্প, সাহিত্য ও সমাজে গভীর প্রভাব বিস্তার করে। প্রথমেই যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কালচারাল ফিউশন বা সাংস্কৃতিক সংমিশ্রণ, যেখানে আছে স্থাপত্যের সংমিশ্রণ, শিল্প ও কারুশিল্পের সংমিশ্রণ, ভাষার সংমিশ্রণ, ধর্মীয় সংমিশ্রণ। স্থাপত্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলবো দিল্লির কুতুব মিনারের কথা, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, আদিনা মসজিদ যেটি পান্ডুয়া পশ্চিমবঙ্গে অবস্থিত। প্রশাসনিক ভিত্তি, পরের টপিক হচ্ছে প্রশাসনিক ভিত্তি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাউন্ডেশন। সুলতানদের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় ও সামরিক শক্তি নির্ভর। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল দুই প্রকারের। সুলতান, যিনি প্রশাসনের কেন্দ্রবিন্দু বা নেতা ছিলেন। মজলিসে আম নামে সুলতানের একটি দরবার ছিল, যেখানে সুলতানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হতো। বিচার ব্যবস্থার মধ্যে ছিল কাজী ছিলেন প্রধান বিচারপতি। এছাড়া ছিল মজলিসে মজলুম, যেটি সুলতানের পার্সোনাল আদালত ছিল। এরপরে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে এডুকেশনাল গ্রোথ বা শিক্ষার প্রসার, যেখানে প্রথমেই বলা যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার, যেখানে মাদ্রাসা মধ্যে মাদ্রাসাই নাসিরিয়া যেটি দিল্লিতে অবস্থিত, মাদ্রাসাই ফিরোজ শাহী, এই দুইটা মাদ্রাসা ছিল অন্যতম। এরপরে যদি আমরা জ্ঞান চর্চা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে শরীয় ও ধর্মীয় জ্ঞান, যেখানে ছিল ইসলামী আইন বা শারিয়াহ, ইসলামী বিধান, ফিকহ, কোরআনের ব্যাখ্যা, তাফসির ইত্যাদি অনেক ভালোভাবে চর্চা হতো। ধর্মনিরপেক্ষ বিভিন্ন জ্ঞানের প্রসার, যেমন গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, ইতিহাস ইত্যাদিরও প্রসার এই সময় দেখা যায়। ভাষা ও সাহিত্যের প্রসার, যেমন ফার্সি এবং আরবি ভাষার চর্চা এই সময় দেখা যায়। এরপরে আমরা কথা বলবো অর্থনৈতিক প্রভাব নিয়ে বা ইকোনমিক ইম্প্যাক্ট, যেখানে হচ্ছে কৃষি, অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থা কার্যকর ছিল, যেখানে ভূমির উৎপাদনশীলতার উপর ভিত্তি করে কর নির্ধারণ করা হতো। দুইটি বিশেষ ধরনের করের মধ্যে যদি আমরা মেনশন করি তাহলে হচ্ছে খারাজ কর, যেখানে উৎপাদনের 1/3 কর হিসেবে দেওয়া হতো। জিজিয়া কর, যেটি অমুসলিমদের উপর আরোপিত বিশেষ ধরনের কর। এছাড়া বাণিজ্যিক কার্যক্রমের প্রসার ছিল, যেখানে অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, তারপরে বিভিন্ন ধরনের শিল্প ও কারুশিল্পের বিকাশ ঘটে ওই সময়, যেমন বস্ত্র শিল্প, ধাতব শিল্প, স্থাপত্য, নির্মাণ শিল্প, কার্পেট শিল্প, অলংকার শিল্প। এরপরে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে ঐক্যের ঐতিহ্য, যেখানে বহু ধর্মীয় সহাবস্থান হতে দেখা যায়। হিন্দু জমিদার ও ব্যবসায়ীরা সুলতানদের রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ভাষার সংমিশ্রণ দেখা যায়, যেখানে ফার্সি ভাষা লোকাল ভাষার সাথে একত্রিত হয়ে উর্দু ভাষা এবং অন্যান্য ভাষা শব্দভাণ্ডার আরো সমৃদ্ধ করছে। তারপরে হচ্ছে সামরিক ঐক্য নিয়ে যদি কথা বলি তাহলে হিন্দু রাজপুত যোদ্ধারা সুলতানি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং বিশেষ সাহসিকতার প্রকাশ দেন। এগুলো হচ্ছে সবকিছু মিলিয়ে একটা স্থায়ী প্রভাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে, মানে স্থায়ী প্রভাব রেখে চলে যায়। স্থায়ী প্রভাবের ফলে এখানে প্রশাসনিক কাঠামোর প্রবর্তন ঘটে, ধর্মীয় ও সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটে, স্থাপত্য ও শিল্পকলার প্রভাব হতে দেখা যায়, অর্থনীতিতে স্থায়ী অবদান দেখা যায়, ভাষার বিবর্তন ও সাহিত্য দেখা যায়। সুলতানি আমলে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো মুঘলদের জন্য ভিত্তি স্থাপন করেছে। এটা বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করব। ধন্যবাদ।